গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আজ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে বিচার কার্যক্রম। জামায়াতে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। মামলাটি কার্য তালিকার শীর্ষে রয়েছে। বাজেটে এডিপির আকার কমছে ৩৫,০০০ কোটি টাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ, বড় প্রকল্প স্থগিত রাখার পরামর্শ। ধারাবাহিকতা বিগত সরকারের বেশ কিছু বড় প্রকল্প আছে, যে প্রকল্পগুলো অল্প পরিমাণ শুধু বাস্তবায়িত হয়েছে 10%, 20%, 15%, এগুলো এখন বন্ধ রাখা উচিত। সিলেটের টিরা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। নিহতদের পরিচয় জানা যায়নি, বৃষ্টির কারণে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি। অনিয়ম দুর্নীতির আখড়া কুষ্টিয়ার গণপূর্ত বিভাগ। কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে টেন্ডারে 9-6 চরম ক্ষুব্ধ বঞ্চিত ঠিকাদাররা। নারায়ণগঞ্জে সরকারি হাসপাতাল অস্থায়ী জনবল নিয়োগ দুর্নীতি, অর্থ হাতিয়ে নিয়েছে ঠিকাদার, জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এবং ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল ফরাসি ক্লাব পিএসজি। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে বিধ্বস্ত করল 5-0 গোলে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। আজ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই বিচারিক প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে হত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন মাহবুব তামিম। জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তদন্ত সম্পন্ন প্রায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচার কাজ সময় সাপেক্ষ হলেও তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়। এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। এদিকে এক ভিডিও বার্তায় প্রসিকিউটর গাজী এমএস তামিম জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর তার উপর শুনানির প্রসিডিং ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব পেজ এবং বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ও পৃথিবীর ইতিহাসে মাইলফলক হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করে সরাসরি সম্প্রচারের অনুমতি প্রদান করেন, তবে ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট অথবা ট্রাইব্যুনালের ইউটিউব পেজে আগামীকালকে প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এবং এটি পৃথিবীর ইতিহাসে একটি মাইলস্টোন হয়ে থাকবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, অভিযোগপত্র দাখিলের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। স্নেহা, অভিযোগপত্র দাখিলের আগে যদি একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের দেশের ইতিহাসে প্রথম আজকে আদালতের বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে এবং সেটি হচ্ছে সাধারণ জনগণ থেকে সবাই কিন্তু আসলে ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে দেখতে পারবে। তো এখনো হচ্ছে আজকে ট্রাইব্যুনাল এখনো বসেনি, 12টার দিকে আসলে বসবে এবং তার আগে যেটি হবে সেটি হচ্ছে তদন্ত সংস্থা যে প্রতিবেদন আছে সেটি হচ্ছে প্রসিকিউটরের বরাবর হচ্ছে দিবেন, প্রসিকিউশন বরাবর দিবেন এবং প্রসিকিউশন পরে হচ্ছে ট্রাইব্যুনালে হচ্ছে দাখিল করবেন এবং তারপরে হচ্ছে শুনানি হবে এবং শুনানির পরে হচ্ছে অভিযোগ গঠন শুরু থেকে
পরে যা যা এর পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু আগাবে। অর্থাৎ আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি হচ্ছে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের যে নিউক্লিয়াস, এটি প্রসিকিউশনের দাবি, তার হচ্ছে বিরুদ্ধে আজকে কিন্তু বিচারের আনুষ্ঠানিক যাত্রা আসলে শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত আসলে আদালত বসেনি। এখন হচ্ছে যেহেতু আজকেই প্রথম এই সরাসরি সম্প্রচার, সেহেতু কিন্তু আজকে কড়া নিরাপত্তার মধ্যে আজকে ট্রাইব্যুনালে হচ্ছে প্রবেশাধিকারের ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে এক একটি গাড়ি হচ্ছে ভালো মতো হচ্ছে চেক করে তারপর ঢুকে দেওয়া হচ্ছে। তো এখন আমরা সাংবাদিকরাও হচ্ছে দাঁড়িয়ে আছি যে ভিতরে আমরা যাব, তারপরে হচ্ছে আসলে সরাসরি সম্প্রচার করা হবে এবং সরাসরি সম্প্রচারটি আসলে বিটিভি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ, সেখান থেকে আসলে দেখতে পারবে এবং সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই আসলে এই বিচার কাজে অর্থাৎ আদালতে আসলে কি কি হচ্ছে, ট্রাইব্যুনাল আসলে কি বলছেন, পাল্টা প্রসিকিউশন আসলে কি বলছেন, সেগুলোও কিন্তু আসলে আমরা জানতে পারবো। তো এখন এই পর্যন্ত সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। স্নেহা। জাবিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম অভিযোগপত্র দাখিলের ব্যাপারে সর্বশেষ তথ্য। জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সম্প্রচার করা হবে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের দোষ প্রমাণ করা হবে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার ছবি শেয়ার করে এই পোস্টে তিনি লেখেন, জুলাই গণহত্যার বিচারের প্রত্যাশায় সবার প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। নির্বিচারে হত্যার অপরাধে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। বিচার কাজ বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের কথাও জানান তিনি। প্রসিকিউশন ও তদন্ত টিম দিন রাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা আরও লেখেন, সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের দোষ প্রমাণ করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াতের অন্যতম আইনজীবী শিশির মনির এই তথ্য জানান। গেল 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়, শেষ হয় 14 মে। আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপিতে বরাদ্দ কমানো হচ্ছে 35,000 কোটি টাকা। অন্য প্রায় সব খাতেই কমানো হচ্ছে বরাদ্দ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এমন উদ্যোগ বলে দাবি সংশ্লিষ্টদের। আর বাজেট বাস্তবায়ন করতে বড় প্রকল্পগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সাদ আহমেদের রিপোর্ট। আগামী 2025-26 অর্থ বছরে 7,90,000 কোটি টাকা বাজেট দিতে যাচ্ছে সরকার, যা চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। আসন্ন বাজেটে এডিপির আকার 2,30,000 কোটি টাকা প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের চেয়ে যা প্রায় 35,000 কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটের এডিপিতে বরাদ্দের 70% বরাদ্দ দেওয়া হচ্ছে 5টি খাতে। এগুলো হলো পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী এবং স্বাস্থ্য। এই 5টি খাতে বরাদ্দ কমেছে 8% থেকে 20% পর্যন্ত। খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে 32,392 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থ বছরে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 28,557 কোটি টাকা। গৃহায়ন খাতে 22,776 কোটি টাকা। স্বাস্থ্যে 18,148 কোটি টাকা। উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধ এবং প্রকল্প বাস্তবায়নযোগ্য করতে প্রায় সব খাতেই বরাদ্দ কমানো হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এবার বাজেট বাস্তবমুখী করার জন্য আসলে আকারটা কমানো হয়েছে। তার কারণ আমরা সবসময় যেটা করে থাকি, মানে অতীতে দেখেছি, অন্তত গত 3-4 বছরের আমাদের যে অভিজ্ঞতা, সেটা হলো যে যতটুকু আমাদের প্রস্তাবিত বাজেট থাকে তার চাইতে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো কম বাস্তবায়ন হয়। যাতে বাস্তবায়নযোগ্য হয় বাজেটটা এবং সেখানে দুর্নীতি অপচয় সেটা কম থাকে,
তো সেইটাই আসলে এখন মূল চিন্তা সরকারের, সেভাবেই আসলে এই ছোট বাজেট তৈরি করা হয়েছে। আর বাজেট বাস্তবায়ন করতে বড় প্রকল্পগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদ ফারুক মহিউদ্দিন। বিগত সরকারের বেশ কিছু বড় প্রকল্প আছে, যে প্রকল্পগুলো অল্প পরিমাণ শুধু বাস্তবায়িত হয়েছে 10%, 20%, 15%, এগুলো এখন বন্ধ রাখা উচিত, তাহলে এগুলোর উপর খরচটা কমবে। তবে চলমান যেসব প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে সেগুলো বাস্তবায়নের পরামর্শ দেন এ অর্থনীতিবিদ। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বাজেটে কথার ফুলঝুরি নানা রকম আশ্বাস দেয়া হলো তা বাস্তবতা নির্ভর হয় না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাস্তবায়নে জবাবদিহিতামূলক আইন করার পরামর্শ দেন তারা। আর বাস্তবায়ন নির্ভর বাজেট না হওয়ায় মন্ত্রী এমপিরাই দেশের সেবা খাতে আস্থা না রেখে বিদেশে পাড়ি দেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশ টিভির আয়োজনে রাজধানীর HR ভবনে দেশ বাজেট ভাবনা 2025-26 এসব মন্তব্য করেন তারা। এই সময় বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন এম এ আজিম। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে দেশ টিভির আয়োজনে বাজেট ভাবনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাজেট প্রণয়নে ব্যয় দেখে আয় নির্ধারণ না করে আয় বুঝে ব্যয় নির্ধারণ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর কার্যকর পদক্ষেপ কোনো বাজেটেই দেখা মেলে না। এই সরকার তো ইন্টারিম, তারা অন্তত এই জায়গাটায় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয়টা ঠিক করবে, ব্যয় দেখে আয় না। যদিও দুই একটা জায়গায় এইটা নিয়ে সন্দেহ হচ্ছে যে এইবারও কি সেটা হবে নাকি। দেখতে হবে আমাদের যে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি। কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। আয়ের বড় উৎস রাজস্ব, যা রাজনীতিবিদদের হাতে থাকায় বারবারই রাজস্ব আদায় হোঁচট খাচ্ছে উল্লেখ করে আলোচকরা বলেন, যেখানে কর ছাড় দেয়া দরকার সেখানে বাড়ছে, যা অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে। তাই এনবিআরকে ঢেলে সাজানোর পরামর্শও দেন তারা। এনবিআর এর যে ঢেলে সাজানো এবং ফিল্ড লেভেলে মানে প্র্যাকটিস লেভেল থেকে ওই জায়গাগুলিকে আরও নানাভাবে ঢেলে সাজানোটা খুব প্রয়োজন, যেটা আমরা ফেস করি নানাভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই। যেসব প্রতিষ্ঠান ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তার বেলায় আপনি আর কর ছাড়ের কথা ভাবছেন না। আপনি ওই যে বড়জন যে ফাঁকি দিয়েছে তার কথা ভেবে সেইটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্যই কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। সরকারের ঋণ নিয়ে ঋণ ও সুদ পরিশোধের সমালোচনা করে আলোচকরা বলেন, রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব না। ঋণ দিয়ে ঋণ শোধ করা হয়, এই প্রশ্নগুলো একান্তই রাজনৈতিক। এবং আমরা সাম্প্রতিককালেও দেখছি, বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রেও ঋণের পরিমাণ বাড়ছে এবং দিন দিন হু করে বাড়ছে। ক্ষুদ্র, কুটির, মাঝারি, স্মল, যাদেরকে আপনারা বলছেন, এরা আপনার মনে করে যে আমার 365 দিন পলিটিক্সে যারাই থাকুক আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে, সেই জায়গাটাই আমাদেরকে ফান্ডের ফ্লো বাড়াইতে হবে। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পেরেছে বলে কোনো দেশের ইতিহাস নাই। বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য তুলে ধরে আলোচকরা বলেন, সেবা খাতের কাঠামো তৈরি করলেও তা মানসম্মত না হওয়ায় সেখানে সেবা নেন না নির্মাতারাই। উই নিড এ ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, জবাবদিহিতা বৃদ্ধি করা। আমরা কোনো সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চালাইতে আমরা চাই না এই মুহূর্তে। এটা আমরা শিক্ষা খাত ধরেন, বড় লোকের ছেলে হলে ইংরেজি স্কুলে যাচ্ছে। এটা আমরা স্বাস্থ্য খাত ধরেন, বড় লোক হলে বিদেশে চলে যাচ্ছে। এটা আমরা আয়ের বৈষম্য ধরেন, এটা আমরা সম্পদের বৈষম্য ধরেন। আমার এক ভাই বলে গেছে ভূমির বৈষম্য। তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু সেই সেবার উপর তাদেরই আস্থা নাই। তাদেরকে একটা নিয়ম করতে হবে যে তাদের পরিবার পরিজন দেশের বাইরে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেতে পারবে না। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ডক্টর ইউনূসকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত 12টা
15 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা প্রায় 20টি কর্মসূচিতে অংশ নেন। দ্বিপক্ষীয় বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। সে সময় তিনি বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থনের আহ্বান জানান। এই সফরে সোকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। দর্শক, জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই নিয়ে কথা বলছেন জামায়াতের আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে একটা রেজুলেশন আছে দাঁড়িপাল্লার প্রতিটি বিষয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা, সেটা বাতিল করতে হবে কিনা অথবা নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিতে পারবে কিনা, কি মনে করেন? যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ, সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে মানুষের ঈদ যাত্রা শুরু হয়েছে। এই যাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তন্দ্রা, ঘরমুখ মানুষদের ঈদ যাত্রা কেমন দেখছেন? কি বলছেন ঘরমুখ মানুষ? তন্দ্রা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তন্দ্রা, আপনার কাছ থেকে জানতে চাই, ঈদে ঘরমুখ মানুষদের ঈদ যাত্রা কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন? কোনো ভোগান্তির চিত্র দেখতে পাচ্ছেন কিনা? তো এখানে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা স্বস্তির সাথে আসলে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এখান থেকে যাত্রা করতে পেরেছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু একটি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছেন এবং সকাল থেকে প্রায় কয়েকটি ট্রেনই কিন্তু এখান থেকে নির্দিষ্ট সময় তারা গিয়েছেন এবং যাত্রীরা যেটি বলছেন যে আসলে প্ল্যাটফর্মেও কিন্তু ট্রেনগুলো সময় মতোই তারা এখানে এসে পেয়েছেন এবং কিছুক্ষণ তারা বলছেন যে আসলে সময়ের কিছুটা আগে থেকে কিন্তু তারা এখানে পেয়েছেন। এবং এর পাশাপাশি যদি আমি বলি যে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যেমনটা বলছেন যে কিছুক্ষণ আগেও কিন্তু 10:15 দিকে ট্রেনটি ছাড়ার কথা ছিল এবং সেভাবেই কিন্তু সময় মতোই এবং সময় মেনেই কিন্তু ট্রেনটি ছাড়া হয়েছে। পাশাপাশি যদি আমি একটু বলি যে ট্রেনে যারা যাত্রীরা যারা আসলে যারা এখান থেকে তারা যাচ্ছেন এবং যারা যাত্রা করেছিলেন তাদেরও কিন্তু যে কোনো ধরনের ভোগান্তি এড়াতে এবং বিশৃঙ্খলা যাতে কোনো রকম না হয় এবং কেউ যেন বিনা টিকিটে আসলে যেন তারা কেউ ভ্রমণ করতে না পারে সেটিও কিন্তু আসলে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সেটিও ব্যাপারেও সোচ্চার রয়েছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও দেখেছি যে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে আমরা দেখেছি যে মোবাইল কোর্ট এখানে পরিচালনা করা হচ্ছিল এবং এখানে কিন্তু 1 থেকে 2 জনকে আমরা দেখেছি যে তাদেরকে তারা বিনা টিকিটে আসলে তারা ভ্রমণের চেষ্টা করেছিল এবং মোবাইল কোর্ট থেকে কিন্তু তারা যখন ধরা পড়ে এবং টিকিট যেহেতু তাদের কাছে পাওয়া হয়নি সেই ক্ষেত্রে কিন্তু তাদের আসলে জরিমানা করা হয় এবং ট্রেন যেহেতু একটি গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ওইটি এখান থেকে কিন্তু আরেকটি লোকাল ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং লোকাল ট্রেনের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এখন অপেক্ষা করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে তারা আসলে ট্রেনের টিকিট কেটে তারা এখানে অপেক্ষা করছেন এবং আন্তনগরের যে যাত্রীরা যারা ছিলেন তারা বলছিলেন যে আসলে তারা কিন্তু প্রায় বেশ কিছুদিন আগেই আজকে ভ্রমণের টিকিট কিন্তু তারা আগেই কেটেছিলেন এবং আসন কিন্তু বিক্রি হয়েছে আরও কিছুদিন আগে অর্থাৎ 22শে মের দিকে তারা বলছে যে 22 মেতে তারা আজকের ভ্রমণের টিকিট কিন্তু তারা 22 মে তারা কিনেছিলেন। এবং এখন যদি আমি বলি কমলাপুর রেল স্টেশনে কিন্তু এখন যদি বলি কিছুটা বলা যায় যে ফাঁকাই হয়ে গিয়েছে এবং এখন এখানে সে লেভেলে বা সেরকম যাত্রীর ভিড় এখানে কিন্তু নেই। এই সময় আসলে যে পরিমাণে ভিড় থাকে সেই তুলনায় কিন্তু এবারের যাত্রীরা তারা যেহেতু বলছেন যে তারা ভোগান্তি এড়াতে আগেভাগেই তারা যাত্রা করছেন এবং আগেভাগেই তারা নিজ নিজ গন্তব্যমুখী তারা হচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যে যাত্রীরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই যাত্রা করেছেন নিজ নিজ গন্তব্যের দিকে কিন্তু সেই গন্তব্য অনুযায়ী কিন্তু আন্তনগর ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং লোকাল ট্রেন যেটি রয়েছে সেটিও কিছুক্ষণের মধ্যে আসলে ছেড়ে যাওয়ার কথা। তো সর্বোপরি যদি বলি যে জনভোগান্তি যদি বলি এখন পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না এবং যাত্রীরা সচ্ছলভাবে বা স্বাভাবিকভাবেই কিন্তু তারা এখান থেকে যাত্রা করতে পারছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে ঘরমুখ মানুষের এই যাত্রার খবর।
সিলেটের গোপালগঞ্জে গভীর রাতে টিলা পড়ে ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ার ঘাট এলাকায় টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরনো টিলা ধসে পড়ে। টিলাটি একটি ঘরের উপর পড়লে ভেতরে থাকা 4 জন মাটি চাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকায় ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। নিহতরা হলেন রিয়াজউদ্দিন, স্ত্রী রহিমা খাতুন, 2 সন্তান আব্বাস ও সামিয়া। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও 3 জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ পর্যন্ত নিহত 1 এবং জীবিত 35 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় দুপুর 2টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে 39 জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলীবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারে 3 পুলিশ সদস্য, 4 আনসার সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা কয়েকজন রোগী ছিলেন। শনিবার বিকেলে হাতিয়ার করিমবাজার ঘাটের কাছে আসলে ডুবোচরের সাথে লেগে ট্রলারটি তলা ফেটে ডুবে যায়। তাৎক্ষণিক নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা কয়েকজন যাত্রীকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ পুলিশ এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন। কেউ একজন কোনো ব্যাগ ধরে আমরা ভাসতেছিলাম। প্রায় 2.5 ঘন্টা পরে আমাদেরকে রহিম মাঝে আমাদেরকে উদ্ধার করেছেন। আমরা আনসার ব্যাটালিয়নের আসাম 4 জন, 4 জনের মধ্যে আমরা 3 জন আমরা উদ্ধার হচ্ছি, আর একজন উদ্ধার হয়নি। তাদের সবার অবস্থায় ভালো, জাস্ট একটু হচ্ছে কি পানি ডুবার কারণে একটু হচ্ছে কি একটু বুকে ব্যথা হচ্ছে। ভাসানচরের সিস্টার ফারজানা নামের, উনি একটু বেশি অসুস্থ, ওনাকে একটু অক্সিজেন দিতে হয়েছে, একটু ফুসফুসে কিছুটা পানি চলে গেছে। কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র হয়ে উঠেছে নদী ভাঙ্গন। এতে আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, যেমনটি বলছিলাম, নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে। এই নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কি কোনো পদক্ষেপ নিচ্ছে, আমাদেরকে জানাবেন। স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে যে 16টি নদ নদী রয়েছে এর মধ্যে কিন্তু প্রধান হচ্ছে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা এবং দুধকুমার। এই 4টি নদীতে কিন্তু পানি বৃদ্ধির ফলে এই 4 নদীর অববাহিকায় কিন্তু তীব্র ভাঙন সেটি দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এই নদী পাড়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। আপনাকে যদি দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি বেগমগঞ্জ নামের একটি ইউনিয়নে। এই ইউনিয়নটি কিন্তু গত 1 মাস ধরে অব্যাহত ভাবে ভাঙছে, যার ফলে কিন্তু ইতিমধ্যে প্রায় 100 পরিবার কিন্তু আসলে ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও শুধু এই বেগমগঞ্জের ব্রহ্মপুত্র নয়, ধরলা এবং দুধকুমার এবং তিস্তা নদীর অববাহিকায় কিন্তু ভাঙন রয়েছে, যার ফলে কিন্তু ভাঙনে দিশেহারা যে মানুষগুলো তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সরকারি দপ্তরে এই নদী শাসনের জন্য যোগাযোগ করলেও কিন্তু তারা কোনো আসলে আশ্বাস পায়নি, যার ফলে কিন্তু এই নদী পাড়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি এই ভাঙনে কিন্তু অনেক বাড়িঘর আসলে সরিয়ে নিচ্ছেন যারা ভাঙনের হুমকিতে রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কিন্তু নদীর যে পার সেটি কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, যার ফলে কিন্তু ভাঙন আসলে বৃদ্ধি পেয়েছে। এখানে একজন স্থানীয় জনপ্রতিনিধি আছে, আমরা একটু যদি জানতে চাই যে আপনার ইউনিয়নটি আসলে কবে থেকে ভাঙছে, সব মিলিয়ে কি অবস্থায় একটু বলবেন। এই বেগমগঞ্জ ইউনিয়নের নদী ভাঙন আজকে 15 বছর থেকে, তার মধ্যে 2-3 বছর থেকে খুব ব্যাপক ভাঙন। এই ভাঙনে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক শত শত বাড়িঘর, আবাদি জমি সহ গাছপালা সহ সব বিলীন হয়ে যায়। আমার নিজের বাড়িটা ভেঙে গেছে। বক্তব্য কত দেবো, বক্তব্য দিতে দিতে আমার বক্তব্য মনে হয় সরকারের কোনো প্রান্তেই পৌঁছে না। এই এক্সিডেন্টের কাছে যাই, ডিসির কাছে যাই, এমনের কাছে যাই, বিভিন্ন দপ্তরে যাই, যাওয়ার পরেও ওই বলতে বলতে 1000 ব্যাগ দেয়, ওইটা আবার এক ঢলে এসে নামায় নিয়ে যায়। মানুষের দশা খুব খারাপ। স্নেহা, আমি নদী পাড়ের যারা ভাঙন কবলিত মানুষ, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে স্থায়ীভাবে তাদের যে নদী ভাঙন সেটি কিন্তু যদি রোধ করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা ভালোভাবেই দিন অতিবাহিত করতে পারবে। এছাড়া আমি এই পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে জেলার 8 থেকে 10টি পয়েন্টে ভাঙন চলছে, তারা কয়েকটি পয়েন্টে কাজ করছেন। এছাড়াও তারা বলছেন যে যেখানে আসলে কাজের অনুমতি পায়নি সেখানে কিন্তু কাজ করতে পারছেন না। সে বিষয়ে কিন্তু বিভিন্ন অফিসে এই ভাঙন রোধের জন্য প্রস্তাবনা পাঠিয়েছে, এমনটাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। স্নেহা,
জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুড়িগ্রামে নদী ভাঙন ও রোধ নিয়ে সর্বশেষ খবরাখবর। কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়মে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়া গণপূর্ত বিভাগ। টেন্ডারে ৯/৬ কাজে অনিয়ম সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে এই দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে লুটপাটের মহোৎসব, যা নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী ঠিকাদাররা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসুর রিপোর্ট। 2024 সালে কুষ্টিয়া সার্কিট হাউজের পুরাতন ভবন উচ্ছেদের টেন্ডার আহ্বান করে গণপূর্ত বিভাগ। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম, ফরিদপুর ও কুষ্টিয়ার 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথম দরদাতা হিসেবে কাজ পান চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে অপারগতা দেখিয়ে কাজ না করে চলে যান ওই প্রতিষ্ঠানের ঠিকাদাররা। সেই সুযোগে টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারদের বাইরে অনৈতিক সুবিধার বিনিময়ে মেসার্স আশরাফ ট্রেডার্স নামে পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গোপনে কাজ প্রদান করে গণপূর্ত বিভাগ, জানিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী ঠিকাদাররা। নিয়ম কানুন বহির্ভূত করে না মানে উনি হচ্ছে ফের এককভাবে কোনো এক গোষ্ঠী বা অজানা কোনো শক্তির কারণে হয়তো যে কোনো একজনকে ঘরোয়াভাবে অফিসে বসে টাকার বিনিময়ে এটা লেনদেন করছে। নিয়ম বহির্ভূতভাবে আর্থিক বিনিময়ে এবং তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ শোনা যায়। নারীর বিনিময়েও তিনি এই কাজগুলো করে থাকেন। অনিয়ম টিকেটে আমার যা টেন্ডার জমা দিয়েছে তাদের টেন্ডারটা পাওয়া উচিত। সার্কিট হাউজের পুরাতন ভবন উচ্ছেদের কাজ পাওয়া ঠিকাদারের দাবি, নিয়ম মেনেই রিটেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছেন তিনি। যদিও এ কাজে রিটেন্ডার হওয়ার কোনো তথ্যই মেলেনি গণপূর্ত বিভাগের ওয়েবসাইটে। পার্টিসিপেট করছিল 3 জন, তার ভিতরে আমারটা হাইস্ট আর কি। রিটেন্ডার আগে একবার টেন্ডার হয়েছিল, সে লোক পালাইছে, সবাই সিকিউরিটি থেকে পালাইছে। টেন্ডারে ৯/৬ কাজে অনিয়ম সহ গণপূর্ত বিভাগের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া তো দূরের কথা, ক্যামেরার সামনে কথা বলতেও নারাজ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহির। কর্তৃপক্ষের পারমিশন না, অন ক্যামেরা সাক্ষাৎকার দিতে কর্তৃপক্ষের পারমিশন। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আমি চাচ্ছি যে তুমি বাইরে বসে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এমন অনিয়মের সাথে জড়িত গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ঠিকাদার ও সংশ্লিষ্টদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নারায়ণগঞ্জে 6টি সরকারি হাসপাতালে অস্থায়ী কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। চাকরির প্রলোভন দেখিয়ে আয়া, বুয়া, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে কর্মরতদের থেকে নানা কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এই চক্রের সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও। সহকর্মী বিল্লাল হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। সম্প্রতি নারায়ণগঞ্জের 100 শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল সহ বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এর মাধ্যমে 71 জনকে নিয়োগ করে পিমা অ্যাসোসিয়েট লিমিটেড নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত 4 বছর ধরে এই একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে হাসপাতালে আয়া, বুয়া, পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ড বয় সহ বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দিতে বেছে নিয়েছে সিভিল সার্জন কার্যালয়। অথচ এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কর্মীদের থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সহ স্বাস্থ্য বিভাগের লোকজনও। কন্ট্রাক্টররা দেওয়া হয়েছে, কন্ট্রাক্টরের মাধ্যমে আমাকে নিয়োগ দিয়েছে। লাখখানি টাকার মতন দেওয়া হয়েছিল, দেওয়ার পর যোগদান দিছি। যোগদান দেওয়ার পর মাঝখানে আমি বেতন পেয়েছিলাম 8 মাসে। 8 মাসের বেতন পাওয়ার পর নতুন আবার টেন্ডার যখন হয় তখন 35,000 করে টাকা নিচ্ছে। ফিরা কয়েকদিন আগে কইছে চাকরি থাকবো না, সেদিনও কইলো 10,000 করে টাকা দিয়েতে আমি নিজে গিয়ে 10,000 করে টাকা দিয়েছি। তবে এসব অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা কর্তৃপক্ষ। আমি নেই ভাই, আমি কোনোদিনই নেই, আমি কোনো টাকা কাউকে থেকে এমন কোনো প্রমাণ দেখান আপনি, আমি এই কাম আমার দ্বারা হয় না কোনো সময়। যদিও সব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। এখানে ঠিকাদার এই কাজটা নিয়োগ দেওয়ার জন্য সরকার কর্তৃক তার বেতনের একটা নির্দিষ্ট অংশ 5% সে কমিশন হিসেবে পায়। এটাই হচ্ছে নিয়ম। এর বাইরে যদি কারো থেকে কেউ কোনো টাকা নিয়ে থাকে সেটা সম্পূর্ণ অনৈতিক এবং আমরা আশা করি যে এই ধরনের কাজ যদি আমার কোনো ডিপার্টমেন্টে করে থাকে, যদি আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়, আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। একই অভিযোগ নগরের 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের অস্থায়ী কর্মচারী নিয়োগেও। এ হাসপাতালে গত বছর 17 জন কর্মী নিয়োগে অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান গাজী অ্যাসোসিয়েট লিমিটেড। অভিযোগ রয়েছে তারাও কর্মীদের কাছ থেকে অর্থ নিয়ে তা আত্মসাৎ করেছে। কারো থেকে আপনার
50,000, 1 লাখ বা এরকমই বিশেষ করে নিয়ে থাকে আর কি। শুরুতে আমরা 3 মাস ভালো বেতন পাইছি, তারপরে এখন আমাদের কোনো বেতনের নাই, খোঁজখবর নাই। তবে অস্থায়ী কর্মী নিয়োগে অর্থ নেওয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমি তো প্রায় এখানে 4 বছর ধরে আছি এবং তারা কে লিখিতভাবে বা মৌখিকভাবে কি এসে বলেন যে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে আউটসোর্সিং চাকরি দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।